আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক ভালোভাবে আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, দেখি সবাই আমরা যুক্ত হচ্ছি, আমরা অনেকেই যুক্ত হচ্ছি, সবাই সালাম দিয়েছে, সবার সালাম গ্রহণ করছি। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস সমাস। সমাসের বিগত বছরে কি কি প্রশ্নগুলো আসছে, প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব, যেন আমরা আগামী পরীক্ষাগুলোতে আমাদের সমাস থেকে পরীক্ষার প্রশ্ন আসলে ইনশাআল্লাহ আমরা উত্তর করতে পারি। তো আমরা এখন থেকে ধারাবাহিকভাবে প্রতিদিন রাত 9টায় আমরা ক্লাসগুলো নিব ইনশাআল্লাহ। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, কারা কারা ক্লাস করতে চান রেগুলার, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর কারা কারা আজকে ক্লাসে যুক্ত আছেন, কে কোথা থেকে যুক্ত আছেন, দ্রুত ঝটপট কমেন্ট করে জানান। কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান, কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ওকে, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রথমে আমরা সমাস থেকে আলোচনা করব। সমাসে আমরা প্রথম একটা এমসিকিউতে চলে যাই, সেটা হচ্ছে আলো ছায়া। আলো ছায়া পদটি কোন সমাসের অন্তর্ভুক্ত? যারা যারা যুক্ত আছেন দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন। আমাকে প্রথমে বলেন আলো ছায়া কোন সমাসের অন্তর্ভুক্ত? আলো ছায়া কোন সমাসের অন্তর্ভুক্ত? একজন কমেন্ট করেছেন, মেঘবালিকা কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনার ক্লাস অনেকদিন পর পাইলাম। থ্যাংক ইউ ভাইয়া। ইনশাআল্লাহ আপনি ক্লাসটা একটু শেয়ার করে দেন, বন্ধুদেরকে শেয়ার করে দেন, ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ক্লাসে পাবেন। আলো ছায়া এখানে বলছে কোন সমাসের অন্তর্ভুক্ত? একটু সবাই বলেন তো এটা কোন সমাস হবে? কোন সমাস? আলো ছায়া এটা কোন সমাসের অন্তর্ভুক্ত? আলো ছায়া এটা কোন সমাসের অন্তর্ভুক্ত? সবাই একটু কমেন্ট করে জানান তো আলো ছায়া এটা কোন সমাসের অন্তর্ভুক্ত? 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 সবাই একটু কমেন্ট করে জানান। দেখেন এখানে আছে আলো, এখানে আছে ছায়া। মনে রাখবেন সবসময় এইরকম প্রশ্নগুলো সমাসের ক্ষেত্রে আসলে দুইটা পদ যদি দেখেন, দুইটা পদ যেমন আলো একটা পদ, ছায়া একটা পদ, দুইটা পদ দিয়ে যদি একটা বিষয়কে বোঝায় সেটা হবে কর্মধারয় সমাস। মনে রাখবেন দুইটা পদ দিয়ে, মনে রাখবেন দুইটা পদ দিয়ে যদি একটি বিষয়কে বোঝায়, একটি বিষয় বুঝায়, সেক্ষেত্রে সেটা হবে কর্মধারয়। আর দুইটি পদ দিয়ে দুইটি বিষয় বুঝালে, দুইটি আলাদা বিষয় বুঝালে, সেক্ষেত্রে সেটা হবে দ্বন্দ্ব সমাস। সেক্ষেত্রে সেটা কি হবে? সেক্ষেত্রে সেটা হবে দ্বন্দ্ব সমাস। এখন একটু খেয়াল করেন তো, এখানে বলছে আলো, তাহলে আলো একটা পদ,
ছায়া একটা পদ। আলো দিয়ে আমরা কি বুঝি? আলোই বুঝি। ছায়া দিয়ে কি বুঝি? ছায়া বুঝি। তাহলে আলো দিয়ে আমরা আলোকে বুঝি, ছায়া দিয়ে ছায়াকে বুঝি। তাহলে দুটি পদ দিয়ে আমরা কয়টা জিনিসকে বুঝি? দুইটা পদ দিয়ে আমরা দুইটা বিষয়কে বুঝি। যেহেতু দুইটা পদ দিয়ে আমরা দুইটা বিষয়কে বুঝতেছি, তার মানে এটা হবে দ্বন্দ্ব সমাস। মনে রাখবেন, দুইটি পদ দিয়ে যদি দুইটি বিষয়কে বোঝায় সেক্ষেত্রে সেটা হবে দ্বন্দ্ব সমাস। আর দুটি পদ দিয়ে যদি একটা বিষয়কে বোঝায় সেক্ষেত্রে হবে সেটা কর্মধারয় সমাস। যেমন আমি যদি বলি জজ সাহেব, আমি বললাম জজ সাহেব, তাহলে জজ সাহেব এখানে কয়টা পদ আছে? এখানে দুইটা পদ আছে, কিন্তু দুইটা পদ দিয়ে কি আলাদা দুইজন ব্যক্তিকে বোঝায়? বোঝায় না। তারপরে জজ আর সাহেব এই দুইটা পদ দিয়ে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। সে কে? সেটা হচ্ছে একজন ব্যক্তি জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব। তাহলে দুইটি পদ দিয়ে যদি একটি বিষয়কে বোঝায় সেটা হবে কি? সেটা হবে কর্মধারয় সমাস। আর এখানে দুইটি পদ দিয়ে আলাদা দুইটা বিষয়কে বোঝাচ্ছে, এর জন্য এটা কি হবে? হবে দ্বন্দ্ব সমাস। এটা 32 BCS এ আসছে, বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন ক্লাসটা দ্রুত শেয়ার করে দিবেন এবং শিক্ষা পেজের সঙ্গে থাকবেন। আমরা একটু এরকম আরো এক্সাম্পল যদি বলি, আমরা যদি বলি চা বিস্কিট, আমরা বললাম চা বিস্কুট, আমরা বললাম চা বিস্কুট, তাহলে চা একটা পদ, বিস্কুট একটা পদ, তাহলে দুইটা পদ দিয়ে দুইটা বিষয়কে বোঝায়। তাহলে এটা কোন সমাস হবে? কোন সমাস হবে? বলো কোন সমাস হবে? অবশ্যই এটা দ্বন্দ্ব সমাস হবে। একই সাথে আমি যদি বলি আয় ব্যয়, আমি বললাম আয় ব্যয়, তাহলে আয় দিয়ে কি বোঝায়? আয়কে বোঝায়। ব্যয় দিয়ে কি বোঝায়? ব্যয়কে বোঝায়। তার মানে একটার অপোজিট আরেকটা। আমি যদি বলি কাগজপত্র, আমি বললাম কাগজপত্র, কাগজপত্র, তাহলে কাগজ দিয়ে কাগজকে বোঝায়, পত্র দিয়ে পত্রকে বোঝায়। যদিও দুইটা সমার্থক শব্দ, তার মানে সমার্থক শব্দ হলো দুইটা বিষয় দিয়ে দুইটা পদ দিয়ে দুইটা বিষয়কে বোঝাচ্ছে, তার মানে এটা হবে দ্বন্দ্ব সমাস। একই সাথে আয় ব্যয়, উঁচু নিচু, জমা খরচ, ঠিক আছে, হাত পা, মাথা চোখ, ঠিক আছে, এগুলো সবগুলো কি হবে? এগুলো সবগুলোই হবে দ্বন্দ্ব সমাস। সবগুলো কি হবে? দ্বন্দ্ব সমাস। এখন একটু আসি, বলছে বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? তার মানে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মধ্যে বহুব্রীহি সমাস কোনটি? বহুব্রীহি সমাস কোনটি বা বহুব্রীহি সমাস কোনটা হবে? তাহলে রাইট অ্যান্সার কি হবে দেখি, সবাই একটু উত্তর করেন তো দেখি। 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন। 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন। 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 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 এখানে বলছে যে বহুব্রীহি সমাসের অন্তর্ভুক্ত কোনটি? পেড গ্রুপগুলোতে শেয়ার দাও। বলছে 2 নম্বর প্রশ্নে বলছে যে এখানে বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাস শেখার জন্য আমি একটা কবিতা পড়াই, সমাস শিখার কবিতা, সমাস মনে রাখার কবিতা। আজকের পর থেকে আর কোনোদিন সমাস ভুল হবে না। সবাই একটু লিখবেন, দ্বন্দ্বে উভয় পদ সমান। সমাস মনে রাখবো 4 লাইনে। কয় লাইনে? সমাস মনে রাখবো 4 লাইনে। দেখেন, আমরা বললাম দ্বন্দ্বে উভয় পদ সমান। কোন পদ সমান? দ্বন্দ্বে উভয় পদ সমান। দ্বন্দ্বে কোন পদ সমান? উভয় পদ সমান। দ্বিতকে গাই পরপদের গান। দ্বিতকে গাই পরপদের গান। পরপদের গান, দ্বিতকে গাই পরপদের গান। তাহলে দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান। তারপর আমরা লিখবো বহুব্রীহিতে নতুন অর্থ পাই। বহুব্রীহিতে নতুন অর্থ পাই। বহুব্রীহিতে নতুন অর্থ পাই। বহুব্রীহিতে নতুন অর্থ পাই। তারপর লিখবো অব্যয়িতে পূর্বপদ বলে রাশেদ ভাই। অব্যয়িতে পূর্বপদ বলে রাশেদ ভাই। তাহলে আমরা কি বললাম? দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অব্যয়িতে পূর্বপদ বলে রাশেদ ভাই। তাহলে আমরা বললাম দ্বন্দ্ব সমাস। এই যে দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান? এই দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান, তার মানে এই সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ কি থাকবে? সমান থাকবে। উভয় বলতে এখানে কি বোঝানো হচ্ছে? উভয় বলতে বোঝানো হচ্ছে এখানে পূর্বপদ এবং পরপদ সমান থাকবে। যেমন আমরা যদি বলি বাবা মা, তাহলে বাবা এবং মা দুইটা পদকেই সমান গুরুত্ব দিচ্ছে। আমরা যদি বলি আয় ব্যয়, উঁচু নিচু, জমা খরচ, সবগুলোই কি দুইটা পদকে প্রাধান্য দিচ্ছে। তার মানে এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপর হচ্ছে দ্বিতকে গাই পরপদের গান। এখন অনেকেই বলবেন ভাই দ্বিতক দিয়ে কি বোঝায়? দ্বিতে হচ্ছে দ্বিগু সমাস। দ্বিতে হচ্ছে দ্বিগু সমাস। এই ত থেকে হচ্ছে ত
তৎপুরুষ সমাস, তৎপুরুষ তৎপুরুষ সমাস। আর এই ক থেকে হচ্ছে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। তাহলে আমরা কয়টা পাইলাম? আমরা পাইলাম তিনটা পাইলাম। এখানে দ্বিগু সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস। এই তিনটা সমাসে কোন পদের গান গাই? এই তিনটা সমাসে আমরা পরপদের গান গাই। কোন পদের গান গাই? পরপদের গান গাই। তাহলে দ্বিতীয়কে গাই কোন পদের গান? পরপদের গান। এরপর আসি বহুব্রীহিতে আমরা নতুন অর্থ পাই। বহুব্রীহিতে কি পাই? বহুব্রীহিতে আমরা নতুন অর্থ পাই। বহুব্রীহিতে কি পাই? নতুন অর্থ পাই। তাহলে এই যে বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদের অর্থের প্রাধান্য না পেয়ে তৃতীয় একটা নতুন অর্থের প্রাধান্য পাওয়া যাবে। এখানে কি পাওয়া যাবে? তৃতীয় একটা প্রাধান্য পাওয়া যাবে। এরপর বলছে অব্যয়ীতে অব্যয়ীভাব সমাসে, মানে অব্যয় মানে হচ্ছে অব্যয়ীভাব সমাস, এই সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য পাবে। তাহলে আমরা কি শিখলাম? দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতীয়কে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলের আসে ভাই। এখানে দ্বিতীয় হচ্ছে দ্বিগু সমাস। আমরা জানি দ্বিগু সমাস। এই দ্বিগু সমাস এবং তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস, তিনটা সমাসকে আলাদা করব কিভাবে? দ্বিগু সমাসের শুরুতে থাকবে সংখ্যা, দ্বিগু সমাসের শুরুতে থাকবে সংখ্যা এবং শেষে আমরা ব্যাস বাক্যের শেষে আমরা সমাহার লিখব। তৎপুরুষ সমাসে থাকবে বিভক্তি আর কর্মধারয় সমাসে থাকবে তুলনা। তাহলে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, এই তিনটা সমাস আমরা এখান থেকে বের করব কিভাবে? একটাতে থাকবে শুরুতে থাকবে সংখ্যা এবং পরে থাকবে সমাহার, আর একটাতে থাকবে তৎপুরুষ সমাসে থাকবে বিভক্তি এবং কর্মধারয় সমাসে থাকবে কম্পেয়ার বা তুলনা। ওকে, তাহলে আমরা দেখলাম দ্বিতীয়কে গাই পরপদের গান। এখানে আমরা এই টেকনিকের মাধ্যমে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, তিনটা সমাসে আমরা পরপদের অর্থের প্রাধান্য পাই। ওকে, এখন আমাকে এখানে প্রশ্নে বলছে যে বহুব্রীহি সমাস কোনটা, খুঁজে পাবো কেমনে? বহুব্রীহি সমাস কোনটা খুঁজে পাবো কিভাবে? বলো না কেন? জাস্ট এ মিনিট, দেখ একটু বন্ধ হয়ে যাচ্ছে ল্যাপটপটা। একটা মিনিট। ওকে, যেটা বলছিলাম, আমরা বলছিলাম যে এখানে বলছে বহুব্রীহি সমাস। কি বলছে? বহুব্রীহি সমাস কোনটি? বহুব্রীহি সমাস কোনটি? তাহলে আমাকে বহুব্রীহি সমাস হইতে গেলে আমাদের কি কি লাগবে? বহুব্রীহি সমাস হতে হলে এখানে বলছে বহুব্রীহি সমাসে নতুন পদের অর্থের প্রাধান্য পাবে। এখানে যেমন আছে তপবন, খাসমহল, অনমনীয়, জনশ্রুতি। শ্রুতি মানে কি? শ্রুতি মানে হচ্ছে কানে শোনা, শ্রুতি মানে হচ্ছে শোনা। এখানে তপবন, তপবন দিয়ে তপবন কি বোঝায়? নতুন কোনো পদকে বোঝায় না। খাসমহল বলতে খাসমহলকে বোঝায়, এটা কর্মধারয় সমাস। এবার সে অনমনীয়, অনমনীয় কি? এখানে অব্যয়ীভাব সমাস, নমনীয় নয়। ওকে, এরপর আসি জনশ্রুতি। এখানে বলছে জনশ্রুতি, তাহলে জন জন বোঝায় না? শ্রুতি মানে হচ্ছে কানে শোনা, শ্রুতি মানে হচ্ছে শোনা, কানে শোনা। হ্যাঁ, তাহলে শ্রুতি শোনায় না? না, শ্রুতিও শোনায় না, জন বা মানুষও শোনায় না। তার মানে জন বা মানুষকেও বোঝায় না, শ্রুতিকেও বোঝায় না। কি বোঝায়? মানুষের মুখে, জনমুখে শ্রুত যে কথা তাকে বলা হয় জনশ্রুতি। মানে মানুষের কানে কানে শোনা যায়। বলে না কই থেকে এই খবর পাইছস? বলছে এগুলো মানুষের কানে কানে শোনা যায়, এগুলিকে বলা হয় জনশ্রুতি, জনের শ্রুতি, জনশ্রুতি। ওকে, জনমুখে রটিত যে কথা তাকে বলা হয় জনশ্রুতি। ওকে, তাহলে এইখানে দেখেন, এখানে জনকেও বোঝায় না, শ্রুতিকেও বোঝায় না। তার মানে এটা ব্যাস বাক্য, সরি, এটা কি সমাস হবে? এটা হবে বহুব্রীহি সমাস। তার মানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে জনশ্রুতি। এটা কিন্তু 36 BCS আসছে। এরপর বলি, বলছে পুষ্প সৌরভ, পুষ্প সৌরভ। তাহলে পুষ্প কি? পুষ্প হচ্ছে ফুল। পুষ্প কি? পুষ্প হচ্ছে ফুল। আর সৌরভ মানে হচ্ছে সুগন্ধ। সৌরভ মানে কি? সুগন্ধ। তাহলে পুষ্প সৌরভ এটা কোন সমাসের অন্তর্ভুক্ত? আমাকে আগে দেখতে হবে, এটা ব্যাস বাক্য করতে হবে আগে। এখন একটু খেয়াল করি, ব্যাস বাক্য করার সময় এখানে আছে পুষ্প, খেয়াল করি, একটু খেয়াল করি, আছে পুষ্প, আর একটা কি আছে? সৌরভ। আর একটা পদ কি? সৌরভ। কারণ আমাকে খেয়াল করতে হবে পুষ্প সৌরভ, এখানে আসলটা কি? আসল হচ্ছে পরপদ, এখানে প্রধান পরপদ কি? পরপদে আছে সৌরভ। কিসের সৌরভ? পুষ্পের সৌরভ। কিসের সৌরভ? পুষ্পের সৌরভ। তার মানে এখানে পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। আর আমরা জানি
পরপদ কোথায় প্রাধান্য পায়? পরপদ প্রাধান্য পায় তিনটা জায়গায়। একটা হচ্ছে দ্বিতকে গাই পরপদের গান, কবিতাতে আমরা পড়ছিলাম না, দ্বন্দ্ব উভয় পদ সমান দ্বিতকে গাই পরপদের গান। তার মানে দ্বিতক যেখানে আছে, দ্বিতকে আমরা কোন পদের গান গাই? পরপদের গান গাই। তার মানে শুরুতে সংখ্যা থাকলে হবে দ্বিগু সমাস, বিভক্তি থাকলে তৎপুরুষ সমাস, তুলনা থাকলে কর্মধারয় সমাস। এখানে বলছে পুষ্প সৌরভ, তাহলে কিসের সৌরভ? পুষ্পের সৌরভ। আমরা বলতেই পারি কিসের সৌরভ? পুষ্পের সৌরভ। কিসের সৌরভ? পুষ্পের সৌরভ। তাহলে পুষ্পের সাথে কি আছে? র বা এর বিভক্তি আছে, র অথবা এর বিভক্তি আছে, র বা এর বিভক্তি আছে। আর র বা এর বিভক্তি থাকলে এটাকে কি বিভক্তি বলে? এটা হচ্ছে র বা এর ষষ্ঠী বিভক্তি। এটা কি বিভক্তি? এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। আর ষষ্ঠী বিভক্তি থাকলে, ষষ্ঠী বিভক্তি থাকলে এটা কোন সমাস? এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে এখানে অপশনগুলো থেকে আছে তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ী বা বহুব্রী। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা জাস্ট শিখা পেজ থেকে ক্লাসগুলো করবেন এবং শিখা পেজ থেকে কমেন্ট করবেন। শিখা এভাবে লিখেন, SHIKHA, শিখা বাংলায় এবং হাইফেন দিয়ে ইংরেজিতে শিখা লিখবেন। শিখা লিখলে আপনি শিখা পেজ থেকে ক্লাস করতে পারবেন। আপনি শিখা পেজে কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টগুলো পড়তে পারবো, কারণ আমি শিখা পেজের কমেন্টগুলোই পড়ছি। ওকে, তাহলে আমরা দেখি এখানে বলছে বিভক্তি লোপ পেলে সেটা হয় তৎপুরুষ সমাস। এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস, এর জন্য এখানে আমরা তৎপুরুষ রাইট অ্যান্সার, তৎপুরুষ রাইট অ্যান্সার। এটা কতগুলো পরীক্ষা আসছে আপনি একটু দেখেন, 38তম বিসিএস থেকে শুরু করে সকল পরীক্ষা, কোনো পরীক্ষা মনে হয় বাদ নাই এই প্রশ্নটা আসা। ওকে, তারপর একটু আসি, বলছে কৃদান্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? কৃদান্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে। কি বলে? উপপদ বলে। এটা মুখস্থ করে ফেলবেন। কৃদান্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? কৃদান্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে, উপপদ বলে। এগুলোকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এইরকম সমাসকে কি বলা হয়? উপপদ তৎপুরুষ সমাস। অথবা এক কথায় প্রকাশ করে যেগুলো, সেগুলোকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। যেমন আমরা তো বলি পকেট মারে যে, বললাম পকেট, পকেট মারে যে, পকেট মার। যে নারীর হাসি সুন্দর সুস্মিতা, যে নারীর হাসি পবিত্র সুচিস্মিতা। হ্যাঁ, যে নারী প্রিয় বাক্য বলে প্রিয়ংবদা। এই সবগুলোই কি? এই সবগুলোই হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ সমাস। তারপর আসি, বলছে লাঠা লাঠি কোন সমাসের অন্তর্ভুক্ত? লাঠা লাঠি দেখেন, প্রাদি সমাস, ব্যতিহার বহুব্রী সমাস, তৎপুরুষ সমাস, না কর্মধারয় সমাস? এটা কোন সমাসের অন্তর্ভুক্ত? কোন সমাসের অন্তর্ভুক্ত? সবাই একটু কমেন্ট করে, এটা কোন সমাসের অন্তর্ভুক্ত? কোন সমাসের অন্তর্ভুক্ত? কোন সমাসের অন্তর্ভুক্ত? একটু খেয়াল করি। আমরা লিখলাম কি? লাঠা। কি লিখছি? লাঠা। আরেকটা কি লিখলাম? আরেকটা লিখছি লাঠি, লাঠি। এখন একটু খেয়াল করে দেখি, এখন একটু খেয়াল করে দেখি, লাঠা আর হচ্ছে লাঠি, লাঠা আর হচ্ছে লাঠি। আচ্ছা, লাঠা কি মনে হয় যে পুরুষ মানুষ বুঝাচ্ছে, আর লাঠি মানে স্ত্রী মানুষ বুঝাচ্ছে? না ভাই, এরকমটা না। লাঠা লাঠি, এখানে লাঠা দিয়ে কি? লাঠা হচ্ছে একটা লাঠি, লাঠিও তো লাঠি, তাই না? তার মানে লাঠা লাঠি দিয়ে কি বোঝায়? লাঠি বোঝায় না লাঠা বোঝায়? লাঠাও বোঝায় না, লাঠিও বোঝায় না। কি বোঝায়? লাঠিতে, লাঠিতে যে লড়াই। কি বোঝায়? এখানে বোঝায় লাঠিতে, লাঠিতে যে লড়াই তাকে বলা হয় কি? তাকে বলা হয় লাঠা লাঠি। লাঠিতে, লাঠিতে যে লড়াই তাকে কি বলা হয়? লাঠা লাঠি। লাঠিতে, লাঠিতে যে লড়াই তাকে কি বলা হয়? লাঠা লাঠি। তাহলে পূর্বপদে বোঝায় না, পরপদে বোঝায় না। পূর্বপদ এবং পরপদকে না বুঝিয়ে যদি নতুন একটা পদকে বুঝায়, কি বলছি? নতুন পদকে বুঝায়, নতুন পদকে বুঝায়, তাহলে সেটা কোন সমাস? নতুন পদ হলে সেটা হবে বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি সমাস। সেটাকে কি বলে? বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। তাহলে এখানে লাঠা লাঠি, লাঠা লাঠি, বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি সমাস। তাহলে একটু খেয়াল করতে হবে, বহুব্রীহি সমাসের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে। কি আছে? অনেকগুলো প্রকারভেদ আছে। কিভাবে মনে রাখবো? এখানে বলছে লাঠা লাঠি, পূর্বপদের শেষে কি আছে একটু খেয়াল করি। এখানে পূর্বপদের শেষে আছে লাঠা, এখানে একটা আ আছে। কি আছে? এখানে একটা আ আছে, পূর্বপদের শেষে আ।
আবার এখানে যদি খেয়াল করি পরপদ, পরপদের শেষে কি আছে? পরপদের শেষে একটা ই আছে। মনে রাখবেন পূর্বপদের শেষে আ এবং পরপদের শেষে যদি ই থাকে সেই সমাসটাকে বলা হয় ব্যতিহার বহুব্রী সমাস। কি বলা হয়? ব্যতিহার বহুব্রী সমাস। একই এইরকম আমরা যদি আরো বলি, আমরা যদি বলি ঘুষাঘুষি, 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 হ্যাঁ ঘুষাঘুষি, আমরা যদি বলি ঠেলাঠেলি, হ্যাঁ আমরা যদি বলি কোলাকুলি, আমরা যদি বলি চুলাচুলি, চুলাচুলি, এগুলো কি সবগুলোই হবে ব্যতিহার বহুব্রী সমাস। সবগুলো কি হবে? ব্যতিহার বহুব্রী সমাস। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ক্লাসটা শেয়ার করবেন, শেয়ার করে লিখবেন ক্লাস শেয়ার ডান, জাস্ট লিখবেন শেয়ার ডান। যদি ক্লাসটা শেয়ার করেন এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে একদম সম্পূর্ণ ফ্রিতে। আর যারা আমাদের সাথে যুক্ত আছেন রেগুলার যদি ক্লাস করতে চান অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন, ক্লাসটাতে একটা লাইভ ব্রেক দিবেন, ক্লাসটাতে একটা লাভ ব্রেক দিবেন এবং কমেন্টে এসে আমাদেরকে কমেন্ট করবেন। যদি এরকম ক্লাস আরো পেতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমরা ইনশাল্লাহ প্রতিদিন ধারাবাহিকভাবে আমরা এইভাবে ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। আর যদি ক্লাস ভালো না লাগে তাহলে আজকে আমরা এখানেই শেষ করবো, কোনো সমস্যা নাই। ওকে, তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু রিয়াকশন দিবেন, একটু জানাবেন যে আপনারা ক্লাস আরো করতে চান কিনা। ওকে, একটু আসি, বলছি যথারীতি, এখানে বলছে যথারীতি কোন সমাস? যথারীতি, যথারীতি, তাহলে যথা কি? যথারীতি, এখানে রীতি মানে হচ্ছে নিয়ম, রীতি মানে কি? নিয়ম। তাহলে রীতির আগে কি আছে? যথা। রীতির আগে কি লেখা আছে? যথা। তার মানে এখানে খেয়াল করতে হবে রীতি হচ্ছে নিয়ম, আর রীতিকে অতিক্রান্ত না করা সেটাই হচ্ছে যথারীতি। যথারীতি মানে কি? রীতিকে অতিক্রান্ত না করা। তার মানে এখানে রীতিটা ছিল নিয়ম, যখন রীতির আগে যথা নামক একটা অংশ আসছে এখানে অ্যাড হয়েছে সেটাকে বলা হয় পূর্বপদ। তার মানে এখানে রীতিটা রীতি নেই, এখন হয়ে গেছে কি? যথারীতি। তার মানে এখানে পূর্বপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে? পূর্বপদ। যেহেতু পূর্বপদের অর্থের প্রাধান্য পাচ্ছে, যেহেতু পূর্বপদের অর্থের প্রাধান্য পাচ্ছে সেহেতু এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। কারণ আমরা জানি অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই, আমরা একটু আগে পড়েছি অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই। তার মানে অব্যয়ীভাব সমাস, আর অব্যয়ীভাব সমাসে কি হবে? অব্যয়ীভাব সমাসে পূর্বপদের প্রাধান্য পায়। তো শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে আমি বলবো আমাদের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে বইটা সে বইটা হচ্ছে আমাদের এই অনিরুদ্ধ বই। যারা অনিরুদ্ধ বইটা এখনো কালেক্ট করেন না আপনাদেরকে আমি বলবো আপনারা বাজারে প্রচলিত দশম থেকে 20তম গ্রেডের 10 থেকে 20তম গ্রেডের সকল চাকরিজীবীদেরকে আমি বলবো আপনারা বাজারে একবার হলেও এই অনিরুদ্ধ বইটা দেখবেন, একবার হলেও অনিরুদ্ধ বইটা দেখবেন। এই অনিরুদ্ধ বইটাতে কি আছে? অনিরুদ্ধ বইটাকে আমি 4টা অংশে ভাগ করছি। প্রথমে আছে বাংলা সাহিত্য অংশ। অনেক শিক্ষার্থী আছে যারা 10 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষা দিবে কিন্তু বাজারে মোটা মোটা বই কিনে, এরকম মোটা মোটা স্বাস্থ্যবান বই কিনে, 800 পেজ 900 পেজের বই কিনে। তো আমি আপনাদেরকে বলি যারা বিসিএস এর প্রস্তুতি নেয় তাদের বিষয়টা আলাদা, তারা ডিটেলস পড়ে। যারা বিসিএস এর প্রস্তুতি নেয় না, 10 থেকে 20তম গ্রেডের চাকরি যেগুলো আছে সেগুলো পরীক্ষা নেয়, যেমন সামনে সমাজসেবা পরীক্ষা আছে, এই সমাজসেবার পরীক্ষা কিন্তু আমার এই বই থেকে হুবহু 20টা প্রশ্ন কমন ছিল। যেমন কিছুদিন আগে আমাদের জুডিশিয়াল পরীক্ষা ছিল, জুডিশিয়াল পরীক্ষা 10টা থেকে 9টা প্রশ্ন হুবহু কমন ছিল। এরপরে একটা গেছে আমাদের শ্রম উন্নয়নের একটা পরীক্ষা গেছে শুক্রবারে, তো ওই শুক্রবারের পরীক্ষা 19টা প্রশ্ন হুবহু আমরা এই বই থেকে দেখাইছি। তো আপনি বাজারে যে বড় স্বাস্থ্যবান বইগুলো আছে সেই বই থেকেও আপনার 18টা 19টা প্রশ্ন কমন পড়ে, আমার বই থেকে 18টা 19টা প্রশ্ন কমন পড়ে। তাহলে কেন আপনি 700-800 পৃষ্ঠা কষ্ট করে পড়বেন? হ্যাঁ ডিটেলস লেখা আছে, এখন ডিটেলস পড়ার মতো তো ধৈর্য আপনার নাই। আর ধৈর্য যদি আপনার থাকতোই তাহলে তো আপনি বিসিএস পরীক্ষায় দিতেন, আপনি তো আর প্রাইমারি পরীক্ষা দিতেন না বা সমাজসেবার পরীক্ষা দিতেন না, তাই না? কথাগুলো দিতে হলো সত্য। আমরা অধিকাংশ শিক্ষার্থী শখ করে আউশ করে আর কি, আউশ করে আমরা কি কিনি? বড় বড় বই কিনি, স্বাস্থ্যবান বই কিনি, মোটা মোটা বই কিনি, কিন্তু বইটার পড়া শেষ করতে পারি না। যার কারণে আমরা একটা টপিকসকে খুব ভালোভাবে শিখি কিন্তু সবগুলো টপিক শেষ করতে পারি না। ফলশ্রুতিতে আমাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, পরীক্ষা আমরা খুব বেশি প্রশ্ন উত্তর করতে পারি না। এই লক্ষ্যে আমি 168 পৃষ্ঠার মধ্যে বাংলা সাহিত্য অংশ প্রথমে আলোচনা করেছি, বাংলা ব্যাকরণ অংশ আলোচনা করেছি এবং প্রত্যেকটা আমরা বিরোচন অংশ আলোচনা করেছি। যেমন বিরোচন অংশ আসে বাগধারা, এক কথা প্রকাশ, পারিভাষিক শব্দ, এই জিনিসগুলো থাকে। তো এই জিনিসগুলো আমি দিয়েছি এবং 4 নম্বরে 30 সেট মডেল টেস্ট, 30 সেট মডেল টেস্ট যেন আপনি বাসায় বসে প্রিপারেশন নেওয়ার পর যেন প্র্যাকটিস করতে পারেন। এবং প্রত্যেকটা টপিক শেষে বিগত বছরের এমসিকিউ যোগ করা আছে যেন আপনি প্র্যাকটিস করতে পারেন।
এই একটা বই 168 পৃষ্ঠার বই, এই বইটা থেকেই আপনি যত চাকরি পরীক্ষা দেন না কেন 10 থেকে 20তম গ্রেডের 10 থেকে 20তম গ্রেডের সকল প্রিলি রিটেন আপনি পাস করতে পারবেন এই একটা বই থেকে। আমি কথা দিচ্ছি, আপনার চান্স পাওয়ার জন্য, আপনার চাকরি হওয়ার জন্য যতটুকু প্রশ্ন আপনার পারা দরকার, যতটুকু উত্তর করা দরকার, আপনি এই বই থেকে উত্তর করতে পারবেন। হাতে গোনা দুইটা একটা প্রশ্ন ছাড়া, রেয়ার দুই একটা প্রশ্ন ছাড়া বাকি সবই কমন থাকে। তো যারা যারা আমার শিক্ষার্থী বন্ধুরা আছেন, আপনারা রেগুলার যারা ক্লাস করতে চান, আপনারা এই অনিরুদ্ধ বইটা কালেক্ট করবেন। আমি এই অনিরুদ্ধ বই থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়াচ্ছি। এই অনিরুদ্ধ বইটা এখানে আছে, অনিরুদ্ধ বইটা যেভাবে লেখা আছে সেই প্রশ্নগুলি আলোচনা করছি। এই বইয়ের এইখানে যে প্রশ্নগুলো আলোচনা করতেছি সবগুলোই এই সমাসের বিগত বছরের প্রশ্ন এই বইতেই দেওয়া আছে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা আপনারা রেগুলার ক্লাস করতে চান, আপনারা অবশ্যই আপনার পড়ার টেবিলে এই বইটা রাখবেন। এই বই থেকে আমি রেগুলার আলোচনা করব। ওকে, তারপর একটু আসি, এখানে দেখি আমরা বলছে যে সমাসে পূর্বপদের সংখ্যা এবং পরপদে সমস্ত পদের দ্বারা সমাহার বুঝে তাকে কি বলে। যে সমাসে বলছে পূর্বপদে কি আছে? সংখ্যা আছে। পূর্বপদে কি আছে? সংখ্যা। তাহলে পূর্বপদে কি থাকবে? পূর্বপদে সংখ্যা, বলছে সংখ্যা থাকবে, সংখ্যা থাকবে পূর্বপদের সংখ্যা, এবং পরপদের অর্থ প্রধান, পরপদের অর্থ প্রধান থাকবে। তাকে কি বলি আমরা? তাকে আমরা বলি দ্বিগু সমাস। কি বলি? তাকে আমরা বলি দ্বিগু সমাস। কি বলি? দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাসে কি হয়? দ্বিগু সমাসের শুরুতে থাকে সংখ্যা, দ্বিগু সমাসের শুরুতে থাকে কি? সংখ্যা, আর পরপদের অর্থের প্রাধান্য থাকে। যারা যারা এই বইটা কালেক্ট করতে চান, আপনার রকমারিতে গিয়ে অনিরুদ্ধ লিখে সার্চ দিবেন, অনিরুদ্ধ লিখে সার্চ দিবেন, অথবা আপনার নিকটস্থ যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলোতে যদি আপনি গিয়ে এই বইটা, এই যে স্ক্রিনশট নিয়ে নেন, এই বইটা ছবি দেখান, আপনাকে এই বইটা অবশ্যই আপনাকে দিবে। ওকে, বইয়ের মূল্য 200 টাকা। ওকে, দাম কত? 200 টাকা। এখন খেয়াল করি, বলছে যে সমাসে পূর্বপদের সংখ্যা এবং পরপদের সমাহার, পরপদে কি থাকবে? পরপদের অর্থ প্রদান এবং সমস্ত পদের সমাহার থাকবে, তাকে আমরা বলি দ্বিগু সমাস। কি বলি? দ্বিগু সমাস। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? হবে দ্বিগু সমাস। যেমন আমি যদি বলি পঞ্চবটি, তাহলে কি হবে? পঞ্চবটের সমাহার। আমি যদি বলি নবরত্ন, তাহলে কি হবে? এখানে রত্নটাই আসল, নবটা হচ্ছে সংখ্যা। তাহলে শুরুতে সংখ্যা আছে, পরপদের অর্থের প্রাধান্য আছে, তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে নবরত্নের সমাহার। আমি যদি বলি ষড় ঋতু, আমি বললাম মনে করেন ষড় ঋতু, তাহলে কি হবে? ষড় বা 6 ঋতুর সমাহার, ষড় বা 6 ঋতুর সমাহার। একই সাথে আমি যদি বলি যে 7 সাগর, তাহলে 7 সাগরের সমাহার, 13 নদীর সমাহার। ওকে, তাহলে শুরুতে সংখ্যা এবং পরপদের অর্থ যদি প্রাধান্য থাকে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি দ্বিগু সমাস। তারপর একটু আসি, বলছে সমাস ভাষাকে কি করে? বলেন তো দেখি, সমাস ভাষাকে কি করে? অর্থপূর্ণ করে, সংক্ষেপণ করে, বিস্তৃত করে, নাকি অর্থের রূপান্তর ঘটায়? সমাস ভাষাকে কি করে? সবাই একটু বলেন তো, সমাস ভাষাকে কি করে? একটু খেয়াল করি। সমাস, তাহলে সমাস যদি আমি বলি, এখানে লিখলাম সিংহ আমরা একটু খেয়াল করি, আমরা এখানে লিখলাম সিংহ চিহ্নিত আসন। এটা কি হলো? এটা হলো সিংহাসন। সিংহ চিহ্নিত আসন হবে কি? সিংহ চিহ্নিত আসন হবে কি? সিংহাসন। তাহলে একটু খেয়াল করি, এখানে সিংহ আছে, এখানে চিহ্নিত, এখানে আসন। তাহলে এখানে কয়টা পদ? 1, 2, 3টা। এই 3টা পদে মিলে কি হয়েছে? 3টা পদে মিলে একটা পদ হয়েছে। কয়টা পদ হয়েছে? একটা পদ। সিংহ চিহ্নিত আসন বলতে আমরা যেই জিনিসকে বুঝি, সিংহাসন বলতে আমরা একই জিনিসকে বুঝি। তাহলে এখানে কি হয়েছে? এখানে পদের মিলন হয়েছে। কি হয়েছে? পদের মিলন হয়েছে। এখানে কি হয়েছে? পদের মিলন। হয়েছে। 1 নম্বর হয়েছে পদের মিলন। তাহলে আমরা বলতে পারি বহুপদী থেকে একপদীকরণ করা হয় কিসে? বহুপদ থেকে একপদীকরণ
একপদীকরণ করা হয় কিসে? বহুপদ থেকে একপদীকরণ করা হয় এই সমাসের মাধ্যমে। আবার আমরা যদি বলি সমাসে কি হয়, সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপণ করে। সমাস ভাষাকে সংক্ষেপণ করে, সমাস ভাষাকে সংক্ষেপ করে। তাহলে এখানে দেখি আমরা সমাস ভাষাকে কয়টা কাজ করে? সমাস বহুপদ থেকে একপদীকরণ করে, সমাস পদের মিলন ঘটায়, সমাস ভাষাকে সংক্ষেপণ করে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে সংক্ষেপণ করে। রাইট অ্যান্সার কি হবে? সংক্ষেপণ করে। রাইট অ্যান্সার কি হবে? সংক্ষেপণ করে। এবার বলছে কোনটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ? কোনটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ? কোনটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ? ব্যতিহার বহুব্রী, ব্যতিহার বহুব্রী। তাহলে ব্যতিহার বহুব্রী মানে কি? ব্যতিহার বহুব্রী হইতে গেলে পূর্বপদের শেষে কি থাকবে? পূর্বপদের শেষে আ থাকবে এবং পরপদের শেষে কি থাকবে? পরপদের শেষে থাকবে ই। এবং এটা কি বুঝাবে? এটা তৃতীয় পদকে বুঝাবে। পূর্বপদ এবং পরপদকে না বুঝে তৃতীয় আরেকটা পদকে বুঝায়। তাহলে আমরা সেটা বুঝবো, সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস। তার মানে যে বহুব্রী সমাসের পূর্বপদের শেষে আ এবং পরপদের শেষে ই থাকবে সেটাকে আমরা বলি ব্যতিহার বহুব্রী সমাস। যেমন এখানে লেখা আছে দোতলা, তাহলে দোতলা একটু খেয়াল করেন, দোতলা, তাহলে দুই তলার সমাহার না ভাই, এখানে দুই তলা বিশিষ্ট ঘরকে বোঝায়। এটা হচ্ছে সংখ্যাবাচক, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস, বহুব্রীহি সমাস। অনেকে এটাকে দ্বিগু সমাস মনে করতে পারি, না এটা দ্বিগু সমাস নয়, এটা সংখ্যাবাচক বহুব্রী সমাস। এটা কি? এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। বলছে কানা কানি, তাহলে কানা কানি দিয়ে কি বোঝায়? কানা হচ্ছে পুরুষ মানুষ আর কানার ওয়াইফকে কানি বলে না, এরকম না। কানা কানি দিয়ে কি বোঝায়? কানা কানি দিয়ে বোঝায় কানে কানে যে কথা তাকে বলা হয় কানা কানি। তাহলে এখানে আমরা বলতে পারি কানে কানে যে কথা তাকে কি বলে? তাকে বলা হয় কানা কানি। তাহলে কানা শব্দের শেষে কি আছে? একটা আ আছে এবং কানি শব্দের শেষে কি আছে? ই আছে। তার মানে পূর্বপদের শেষে আ এবং পরপদের শেষে ই থাকলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ব্যতিহার বহুব্রী সমাস। ব্যতিহার বহুব্রী সমাস, ব্যতিহার বহুব্রী সমাস। ওকে, তারপর একটু আসি। বলছে চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র কোন সমাসের অন্তর্ভুক্ত? এখানে দেখি আমরা লেখা আছে চিকিৎসা, খেয়াল করি চিকিৎসা। তাহলে চিকিৎসা একটা জিনিস, শাস্ত্র একটা জিনিস না। চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র। তাহলে এখানে দেখি চিকিৎসা আছে, শাস্ত্র আছে। তাহলে কিসের শাস্ত্র? এটা কিসের শাস্ত্র? পরপদের অর্থ প্রধান, পরপদ প্রধান, পরপদ পাইলাম। এখন বলছে এখানে চিকিৎসা আছে, শাস্ত্র আছে, পরপদের অর্থ প্রধান থাকলে হবে দ্বিগু সমাস। দ্বিগু সমাস হইতে গেলে সংখ্যা লাগে শুরুতে, তার মানে দ্বিগু সমাস না। বিভক্তি লোপ পাইলে এখানে তৎপুরুষ সমাস হইতো, এখানে বিভক্তিও লোপ পায় না, তার মানে তৎপুরুষ সমাস না। তার মানে এখানে বাকি কি আছে? বাকি আছে চিকিৎসা আর হচ্ছে শাস্ত্র, এটা কর্মধারয় সমাস। এখন কর্মধারয় সমাসের মধ্যে মনে রাখতে হবে কর্মধারয় সমাস আবার 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। সেটা হচ্ছে উপমান, উপমিত, রূপক, উপমান, উপমিত, রূপক, আর একটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। তাহলে সাধারণ কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস এবং মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তার মানে এখানে কোন পদ লোপ পাইছে? এখানে চিকিৎসা এখানে আছে, শাস্ত্র এখানে আছে। তাহলে মাঝখান থেকে কি লোপ পাইছে? মাঝখান থেকে যে পদটা লোপ পাইছে সেই পদটার নাম হচ্ছে মধ্যপদ। মাঝখানে যে পদটা লোপ পাইছে সেই পদের নাম কি? মধ্যপদ। যদি মধ্যপদ লোপ পায় তাকে বলা হয় মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় সমাস। সবাই কি ক্লিয়ার? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। সবাই কি ক্লিয়ার? ওকে, ফাইন। তারপর একটু আসি। আমরা তো জানি যারা অনিরুদ্ধ বইটা এখনো কালেক্ট করতে পারেন না, আপনারা বাজারে প্রচলিত আপনার যে লাইব্রেরিগুলোতে চাকরি বই বিক্রি করে, আপনি লাইব্রেরিগুলোতে গিয়ে জাস্ট এই বইটা দেখাবেন, বলবেন যে এই বইটা আমার লাগবে। ইনশাল্লাহ আপনি বইটা কালেক্ট করে আপনি পড়েন, অথবা আমাদের এই পেজে শিক্ষা পেজের মধ্যে আপনি দেখেন আমাদের এই বইয়ের অসংখ্য পৃষ্ঠা দেয়া আছে, আপনার পৃষ্ঠাগুলো পড়েন, ভালো লাগলে বইটা সংগ্রহ করেন। ওকে, তারপর একটু আসি। আমার অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আছে যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে,
তারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য আমি বলি যারা এইচএসসি 25, 26 এবং 27 ব্যাচ, 25 ব্যাচে যারা আছে, যারা তথা সেকেন্ড টাইমার, যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, এবং যারা 26 এবং 27 এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী যারা আগামীতে ভর্তি পরীক্ষা দিবে, এখন থেকে তোমরা বাংলাটাকে ভালোভাবে গুছিয়ে পড়তে চাও, তাদের জন্য আমার একটা কোর্স চালু আছে এই মুহূর্তে, সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ। এই ব্যাচে আমি 999 টাকা কোর্স ফি নিয়ে আমি সারা মাস ব্যাপী তোমাদেরকে পড়াবো। ইভেন এই কোর্সটা 8 মাস ব্যাপী, 8 মাস ব্যাপী আমার একটা বাংলা কোর্স। এই কোর্সে তোমরা বাংলা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল বিষয়, খুঁটিনাটি, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব পড়তে পারবা। আমাদের কোর্স ফি হচ্ছে 999 টাকা। তবে আজকে যারা ভর্তি হবা তাদের জন্য কোর্স ফি মাত্র 520 টাকা, মাত্র 520 টাকা। যারা ভর্তি হতে চাও আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের বাংলা, যারা বাংলা ব্যাকরণ পড়তে চান, শুধু ব্যাকরণ কোর্সটাকে আপনারা যারা ব্যাকরণ ভালো করে বুঝেন না, জানেন না যে ব্যাকরণটা আমি ভালোভাবে A to Z যেই জায়গা থেকে প্রশ্ন করুক আমি যেন উত্তর করতে পারি, ব্যাকরণটা শিখতে চাই, তাদের জন্য আমার 8 মাস ব্যাপী এই কোর্স, বাংলা ব্যাকরণ ফাউন্ডেশন কোর্স। যারা ভর্তি হতে চান মাত্র 520 টাকায় আজকে এই ক্লাসে ভর্তি হতে পারবেন। আজকে যেভাবে পড়াচ্ছি, আমরা আগে টপিক পড়াই আমরা এক্সাম নেই, এক্সাম শেষে এইরকম আমরা প্রশ্ন সলভ ক্লাস নেই। ওকে, তার মানে আমরা 3 ধাপে একটা টপিকসকে পড়াই। দেখেন এখানে লেখা আছে জজ সাহেব, তাহলে জজ সাহেব আমি শুরুতে পড়াইছিলাম, দুইটা পদ দিয়ে যদি দুইটা বিষয়কে বুঝায়, সেক্ষেত্রে সেটা কি, সেটা হচ্ছে আমরা দ্বন্দ্ব সমাস। আর দুইটা পদ দিয়ে যদি একটা বিষয়কে বুঝায় সেটা হবে কর্মধারয় সমাস। তাহলে জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, এখানে কয়জন ব্যক্তি আছে, এইখানে একজন ব্যক্তি আছে, তার মানে এটা রাইট অ্যান্সার কি হবে, এটা হবে কর্মধারয় সমাস। তাহলে দুইটি পদ দিয়ে একটি বিষয়কে বুঝালে কর্মধারয়, দুইটি পদ দিয়ে দুইটা বিষয়কে বুঝালে হবে দ্বন্দ্ব সমাস। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে, কর্মধারয়। রাইট অ্যান্সার কি হবে, কর্মধারয়। 12 নম্বর প্রশ্ন, মধ্য পদলোপী কর্মধারয় সমাস কোনটি? এখানে দেখেন মধ্য পদলোপী কর্মধারয় সমাস কোনটি, সবাই একটু কমেন্ট করে জানান তো এখানে মধ্য পদলোপী কর্মধারয় সমাস কোনটি। এখানে মধ্যে মধ্য পদলোপী কর্মধারয় সমাস কোনটা? দেখেন এখানে বলছে মহান যে পুরুষ, মহাপুরুষ বলছে, মহান যে পুরুষ, মহাপুরুষ। তাহলে মহানটা কি, মহানটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর পুরুষটা কি, পুরুষটা হচ্ছে নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। বলছে কুসুমের মতো কোমল, এটা সত্যি কথা। তাহলে উপমান, এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। জয়া ও পতি, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তার মানে এখানে বলছে মধ্য পদলোপী কর্মধারয়। তাহলে সিংহ চিহ্নিত আসন, তাহলে সিংহ আছে, আসনও আছে, এখানে আছে। তাহলে নাই কি, নাই হচ্ছে চিহ্নিত, তাহলে চিহ্নিতটা কোন পদ, চিহ্নিতটা হচ্ছে মধ্যপদ। তাহলে মধ্যপদ যেহেতু লোপ পেয়েছে তার মানে এটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এটা কি সমাস, এটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে অপশন ক, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপর হচ্ছে জলে ও স্থলে, জলে ও স্থলে। তাহলে জলের শেষে কি আছে, এ বিভক্তি আছে, স্থলের শেষে কি আছে, এ বিভক্তি আছে। তাহলে এখানে খেয়াল করতে হবে জলে ও স্থলে, মনে রাখবেন বিভক্তি যদি লোপ না পায় সেটাকে বলা হয় অলুক সমাস। কি বলা হয়, অলুক সমাস। অলুক সমাস একটু খেয়াল করি, সেটাকে কি বলি আমরা, অলুক সমাস। অলুক সমাস, এই অলুক সমাসে কি হয়, অলুক সমাসে হচ্ছে বিভক্তি লোপ পায় না, পূর্বপদে এবং পরপদে ব্যাস বাক্য করার সময় বিভক্তি লোপ পায় না। এই অলুক সমাস হইতে পারে 3টা জায়গায়। কয়টা জায়গায়, 3টা জায়গায়। 1 নম্বরে হচ্ছে অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। 2 নম্বর হচ্ছে অলুক তৎপুরুষ। 3 নম্বর হচ্ছে অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি। তার মানে এখানে মনে রাখতে হবে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, এই 3টা সমাসে অলুক হয়। তার মানে যে সমাসে বিভক্তি লোপ পায় না, যদি দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ না পায় সেক্ষেত্রে অলুক দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ না পাইলে অলুক তৎপুরুষ সমাস, এবং বহুব্রীহি সমাসে যদি বিভক্তি লোপ না পায় সেটা হবে অলুক বহুব্রীহি সমাস। তাহলে এখানে বলছে জলে স্থলে, তাহলে জল দিয়ে জলকেই বুঝায়, স্থল দিয়ে স্থলকেই বুঝায়। 2টা পদ দিয়ে কয়টা বিষয়কে বুঝায়, 2টা বিষয়কে বুঝায়। তার মানে 2টি পদ দিয়ে যদি 2টা বিষয়কে বুঝায় সেটা কি, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না, এটার ব্যাস বাক্য কি, এটার ব্যাস বাক্য হচ্ছে জলে ও
স্থলে। তাহলে ব্যাস বাক্যে কি পাইছে? বিভক্তি লোপ পাইছে? পায় নাই। তার মানে বিভক্তি লোপ না পাইলে সেটা হবে অলুক দ্বন্দ্ব সমাস। সেটা কি হবে? অলুক দ্বন্দ্ব সমাস। ওকে, তারপরে একটু আসি, বলছে বিষয়াপন্ন। কি বলছে? বিষয়াপন্ন। তাহলে এটা সমস্ত পদ কি? এটা সমস্ত পদ হচ্ছে বিষয়কে আপন্ন। বিষয়কে আপন্ন। তাহলে আমরা কি লিখবো? বিষয়কে আপন্ন। দেখি কোথায় আছে, এই যে বিষয়কে আপন্ন। বিষয়াপন্ন, বিষয়কে আপন্ন হবে কি? বিষয়াপন্ন, দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপর একটু আসি, বলছে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু প্রত্যক্ষ কোনো বস্তুর সঙ্গে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করা হলে সেটাকে কি বলে? সেটাকে উপমেয় বলে। কি বলে? উপমেয় বলে। মুখস্থ মুখস্থ মুখস্থ। উপমেয় বলে। কি বলে? উপমেয় বলে। উপমেয় বলে। এরপর একটু আসি, বলছে নিচের কোনটি বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত নয়? মনে রাখবেন, এরকম নয় না এগুলো আগে খেয়াল করবেন। আমরা অনেকে পুরো প্রশ্নটা না পড়ে উত্তর দিতে যাই, তখন আমরা ভুল করি। তাহলে এখানে বলছে কোনটা বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত নয়। নয়, তাহলে বহুব্রীহি সমাস নয়। এখানে বলছে অন্তরীপ, দ্বীপ, অপয়া, অনুতাপ। তাহলে অনুতাপ একটু খেয়াল করি। অনুতাপ, তাহলে তাপ মানে কি? তাপ হচ্ছে পরপদের অর্থ প্রধান নাকি? না, তাপ হচ্ছে তাপ। তাপ তো আমরা বুঝি তাপ, কিন্তু যখনই বলছে অনুতাপ তখন কিন্তু এটা তাপ নাই, মানে হচ্ছে অনুতে তাপ। তার মানে হচ্ছে অব্যয়ীভাব সমাস। বাকি সবগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। এরপর একটু আসি, বলছে যে সমাসে পূর্বপদের সংখ্যা এবং পরপদে সমস্ত পদের শেষে সমাহার থাকে তাকে কি বলে? আমরা পড়াইছিলাম শুরুতে সংখ্যা থাকলে, শুরুতে সংখ্যা থাকলে এবং শেষে সমাহার থাকলে সেটাকে বলা হয় দ্বিগু সমাস। যেমন আমরা বলছিলাম নবরত্ন, নবরত্নের সমাহার বা নয় রত্নের সমাহার, ষড় ঋতু, ষড় বা ছয় ঋতুর সমাহার, এরকম করে আমরা পড়াইছি আপনাদেরকে। তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। দ্বিগু সমাস। তারপরে একটু আসি, বলছে উপমান কর্মদ্বারা সমাসের উদাহরণ কোনটি? উপমান। উপমান মনে রাখবেন, সত্য তুলনা বোঝালে, সত্য তুলনা বোঝালে সেটা হবে উপমান কর্মধারায় সমাস। সত্য তুলনা, সত্য তুলনা, সত্য তুলনা বোঝালে সেটা কি? সেটা হবে উপমান কর্মধারায় সমাস। তাহলে এখানে বলছে শশব্যস্ত, কালচক্র, পরাণ পাখি। তাহলে পরাণ পাখি কি? পরাণ হচ্ছে, এখানে পরাণের কোনো পাখি হয় না, মিথ্যা কথা। তাহলে পরাণ জীবনে দেখছেন? দেখা যায় না। অদৃশ্য এবং মিথ্যা তুলনা হলে অদৃশ্য, অদৃশ্য প্লাস মিথ্যা তুলনা, এটা হচ্ছে রূপক। রূপক কর্মধারায়। সত্য তুলনা হবে উপমান। খেয়াল করি, মিথ্যা এবং দৃশ্যমান, মিথ্যা এবং দৃশ্যমান হলে সেটা হবে উপমিত। মিত। আর সত্য তুলনা, সত্য তুলনা যদি হয় সেটা হবে উপমান। সত্য তুলনা হলে সেটা কি হবে? সেটা হবে উপমান। সেটা হবে কি? উপমান। তাহলে এখানে খেয়াল করি, বলছে পরাণ পাখি। তাহলে পরাণ জীবন আমরা চোখে দেখছি না, এটা মিথ্যা কথা। মিথ্যা কথা, মিথ্যা কথা। পরাণ পাখি, পরাণ পাখি। তাহলে পরাণে আমরা দেখি নাই জীবনে, আর পরাণে পাখি আছে, মিথ্যা কথা। তাহলে মিথ্যা কথা এবং পরাণ অদৃশ্য। তাহলে অদৃশ্য এবং মিথ্যা তুলনা যদি হয় সেটা হবে রূপক কর্মধারয় সমাস। তার মানে এটা হচ্ছে রূপক কর্মধারয়। বহুব্রীহি কি? বহুব্রীহি নিজেই বহুব্রীহি সমাস। বহুব্রীহিতে যার। কাল চক্র, এখানে কাল চক্র, কাল সময়কে বোঝায় না, হবে না, এটাও হবে না। তার মানে এইটাও হচ্ছে না। শশ ব্যস্ত, শশ মানে কি? শশ মানে হচ্ছে খরগোশ, আর ব্যস্ত মানে ব্যস্ত। খরগোশ ব্যস্তই থাকে, খরগোশ নড়াচড়া করে। তার মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে এটা কি? সত্য তুলনা বোঝায়। আর সত্য তুলনা বোঝালে সেটা কি হবে? সেটা হবে উপমান কর্মধারয় সমাস। একই সাথে আমি যদি বলি অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা। আমি যদি বলি তুষার শুভ্র, তাহলে তুষার সাদাই হয়, সত্য তুলনা। তুষারের ন্যায় শুভ্র। আমি যদি আবার বলি, আমি যদি বলি রক্ত লাল, তাহলে রক্তের ন্যায় লাল। তাহলে যেগুলো সত্য তুলনা বোঝায় সেগুলোকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। তারপর একটু আসি, বলছে সমাসবদ্ধ শব্দে আনত
কোন সমাসের উদাহরণ? আনত। এখানে খেয়াল করি, এখানে উত্তর আছে। নত মানে কি? কারোর কাছে মাথা নত করা। আর আনত মানে কি? মাথা নত না করা। তার মানে নত শব্দের একটা অর্থ ছিল, যখনই নতর সামনে আমরা আ নামক একটা উপসর্গ বসাই দিছি, তখন সেটা কিন্তু আর নত নাই, সেটা হয়ে গেছে আনত। তার মানে এখানে কোন পদের অর্থের প্রাধান্য পাইছে? এখানে পূর্ব পদের অর্থের প্রাধান্য পাইছে। আর পূর্ব পদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে? পূর্ব পদের অর্থের প্রাধান্য পাওয়া যায় অব্যয়ীভাব সমাসে। আমরা বলছিলাম অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই। তার মানে এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অব্যয়ীভাব সমাস। রাইট অ্যান্সার কি হবে? অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। এরপর বলছে চাঁদ মুখ, এটার ব্যাস বাক্য কি? চাঁদ মুখ ব্যাস বাক্য কি? একটু সবাই খেয়াল করি। চাঁদ মুখ, তাহলে চাঁদ মুখ মনে রাখবেন। চাঁদ, চাঁদের মানুষের মুখ কি কখনো চাঁদের সমান হয়? চাঁদের মতো হয়? হয় না, এগুলো মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। আর আমরা জানি মিথ্যা এবং দৃশ্যমান, দৃশ্যমান প্লাস মিথ্যা যদি হয় সেটা হবে উপমিত, উপমিত কর্মধারয় সমাস। তাহলে এটা উপমিত কর্মধারয় সমাস। আর উপমিত কর্মধারয় সমাস যদি আমরা পাই, সেগুলো কিভাবে ব্যাস বাক্য করবো? যেমন আমরা যদি বলি ফুলকুমারী, 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 তাহলে ফুল আছে, কুমারী আছে। তাহলে ফুল, একটা মেয়ে কি কখনো, কুমারী মেয়ে কি কখনো ফুলের মতো হইতে পারে বা ফুল হইতে পারে? পারে না, মিথ্যা কথা। তাহলে কুমারীও দেখা যায়, ফুলও দেখা যায়, দৃশ্যমান। তার মানে এটাও হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস। আমি একই সাথে যদি বলি সিংহ পুরুষ, তাহলে সিংহ কখনো পুরুষ হইতে না, পুরুষ কখনো সিংহ হইতে পারে না। তার মানে মানে পুরুষ কখনো সিংহ হইতে পারে না। তার মানে এগুলো যদি থাকে, পুরুষ কখনো সিংহ হইতে পারে না, তার মানে সিংহের সাথে কম্পেয়ার করা হচ্ছে, তুলনা করা হচ্ছে, তাহলে এগুলো মিথ্যা তুলনা, মিথ্যা তুলনা। আমরা যদি বলি বাহুলতা, কারো হাত যদি বড় হয় তাকে বলে লতার মতো হাত, লম্বা হাত, বাহুলতা, এগুলো মিথ্যা কথা। যদি মিথ্যা তুলনা থাকে, কি থাকে? মিথ্যা তুলনা থাকে, মিথ্যা তুলনা এবং দৃশ্যমান বস্তুর সাথে মিথ্যা তুলনা হয়, সেগুলো হবে উপমিত কর্মধারয় সমাস। আর এই উপমিত কর্মধারয় সমাসে ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে যার সাথে তুলনা করা হয় সে আগে বসে। তাহলে কুমারীর সাথে তুলনা, তার মানে কুমারী আগে বসবে। এখানে কি বসবে? কুমারী আগে বসবে। কার সাথে তুলনা হচ্ছে? ফুলের সাথে, তাহলে হবে এখানে ফুল বসবে। কুমারী ফুলের, এরপরে ন্যায়। কিন্তু এখানে এইভাবে হলেও বাহুলতা, বাহুলতার ন্যায়। সিংহ পুরুষ, সিংহ পুরুষের ন্যায় নাকি? না ভাই, পুরুষ সিংহের ন্যায়। সিংহ পুরুষ, যেমন আমি যদি বলি সিংহ পুরুষ, সিংহ পুরুষ, তাহলে এখানে কার প্রশংসা হচ্ছে? পুরুষের প্রশংসা। যার প্রশংসা হবে সে আগে বসবে, পুরুষ। তাহলে বাকি আছে কি? সিংহ, বসাই দেন সিংহ, পুরুষ সিংহ, এরপরে ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। একই সাথে আমি যদি বলি খোকন সোনা, তাহলে সোনা নাকি খোকন? অবশ্যই খোকন, তার মানে খোকা স্বর্ণের ন্যায়। কিন্তু এইখানে একটু খেয়াল করি, চাঁদ মুখ, এখানে মুখের প্রশংসা হচ্ছে, মুখ আগে বসার কথা, কিন্তু একটা ব্যাস বাক্যের মধ্যে মুখ আগে নাই। হওয়ার কথা কি? চাঁদ মুখ, এটা ব্যাস বাক্য হওয়ার কথা ছিল কি? মুখ চাঁদের ন্যায়। নিয়ম অনুযায়ী মুখ চাঁদের ন্যায়, কিন্তু এটা তো এখানে নাই। কিন্তু আমাকে খেয়াল করতে হবে অর্থ বা মিনিং কোনটা মিলে। চাঁদের মতো মুখ, আমরা কি বুঝাইতে চাই? মানুষের মুখটা কেমন? চাঁদের মতো উজ্জ্বল। তার মানে রাইট অ্যান্সার অপশন খ, চাঁদের মতো মুখ। বলছে পদ্মগন্ধ, পদ্মগন্ধ, একটু খেয়াল করি। গন্ধি মানে কি? গন্ধি মানে হচ্ছে গন্ধ। কার গন্ধ? পদ্ম ফুলের গন্ধ। কার গন্ধ? পদ্ম ফুলের গন্ধ। তাহলে এটা কি সত্য না মিথ্যা? যাই হোক, আমরা একটু খেয়াল করি। এখানে অপশনগুলো বলছে যে পদ্মের গন্ধ আছে, পদ্মের গন্ধ, পদ্মের ন্যায় গন্ধ যার, পদ্ম যার গন্ধের মতো, কোনটি নয়। রাইট অ্যান্সার কি হবে? পদ্মের ন্যায় গন্ধ যার, তাকে বলা হয় পদ্মগন্ধি। এবার হচ্ছে জীবন মরণ, তাহলে জীবন এক জিনিস, মরণ এক জিনিস, দুইটা পদ দিয়ে দুইটা বিষয়কে বোঝায়। তার মানে এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। এরপর বলছে মহাকীর্তি, তাহলে মহাকীর্তি দিয়ে কি বোঝায়? মহা কি? মহা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মহা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর কীর্তি মানে হচ্ছে কাজ, তাই তো নাকি? এরকমই তো। ওকে, ঠিক আছে, এটাকে বলা হয় মহতে যে কীর্তি, তাকে বলা হয় মহাকীর্তি। এরপর বলছে সমাসের রীতি বাংলা ভাষায় এসেছে কোন রূপ থেকে, বা সমাস রীতি বাংলা ভাষায় বা সমাস রীতি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? খেয়াল করতে হবে, সমাস নয়, বাংলা ব্যাকরণের, ব্যাকরণ বইয়ের যত টপিকস আছে, প্রকৃতি প্রত্যয়, সমাস, সন্ধি, কারক, বিভক্তি, যাই থাকুক, সবই আসছে সংস্কৃত বা তৎসম ভাষা থেকে। ব্যাকরণ নিজেও আসছে তৎসম বা সংস্কৃত ভাষা থেকে। ব্যাকরণ নিজেও আসছে কোথা থেকে? তৎসম বা সংস্কৃত ভাষা
থেকে, তৎসম বা সংস্কৃত ভাষা থেকে। তারপর একটু আসি, বলছে উপসর্গ যুগে উপসর্গের সাহায্যে কর্মধারা সমাস কোনটি? উপসর্গের সাহায্যে, খেয়াল করতে হবে, উপসর্গের সাহায্যে যে শব্দের অর্থ আছে এর আগে আমরা জাস্ট একটা উপসর্গ বসাবো। আছে কাল, কাল দিয়ে আমরা বুঝি কাল, আর কালের সামনে আছে একটা স নামক উপসর্গ আছে, এর জন্য এটা হচ্ছে উপসর্গ যুগে গঠিত শব্দ। এরপর হচ্ছে নব যৌবন, নব যৌবন, একটু খেয়াল করি, নব যৌবন, তাহলে যৌবন হচ্ছে একটা আমরা ধরতে পারি বিশেষ্য, যৌবন হচ্ছে নাউন বা বিশেষ্য, যৌবন কি বিশেষ্য, ওকে। আর নবটা কি? নবটা হচ্ছে বিশেষণ, বিশেষণ, তাহলে বিশেষণ প্লাস বিশেষ্য, এটা কোন সমাস? এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস, তাহলে এটা কি? সাধারণ কর্মধারয় সমাস। এরপর আমরা একটু আসি, বলছে কৃতবিদ্যা, কি বলছে? কৃতবিদ্যা, এর ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে কৃত যে বিদ্যা, কৃত যে বিদ্যা, কৃত যে বিদ্যা, কোথায় আছে? আছে কৃত যে বিদ্যা, হবে কি? কৃতবিদ্যা। তারপর বলছে নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়? এখানে বলছে কোনটা সমাসের মাধ্যমে হয় নাই। আমরা জানি 5 ভাবে শব্দ তৈরি হয়, সমাসের মাধ্যমে শব্দ তৈরি হয়, উপসর্গের মাধ্যমে শব্দ তৈরি হয়, শব্দ দ্বিরুক্তির মাধ্যমে শব্দ তৈরি হয়, ওকে। আমরা আমরা পদ প্রকরণের মাধ্যমে শব্দ তৈরি হয়, প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে শব্দ তৈরি হয়। বলছে এখানে কোনটা সমাসের মাধ্যমে গঠিত হয় নাই? বিদ্যালয় সন্ধির মাধ্যমে হয়েছে, বিদ্যা, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, এটা কি? স্বরসন্ধি যোগে গঠিত হয়েছে, রাইট অ্যান্সার হচ্ছে বিদ্যালয়। তারপর বলছে সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমাস নিষ্পন্ন পদকে কি বলে? বলেন তো দেখি, সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়? সমস্ত পদ। তারপর বলছে গল্প প্রেমিক, কি বলছে? গল্প প্রেমিক, এর ব্যাস বাক্য কি? গল্প প্রেমিক, খেয়াল করি, গল্প প্রেমিক, এর ব্যাস বাক্য কি? গল্পের প্রেমিক, কি বলছে? গল্পের প্রেমিক যে, গল্প ও প্রেমিক, গল্প আর প্রেমিক, গল্প প্রেমিকার সমাহার না, রাইট অ্যান্সার হবে গল্পের প্রেমিক যে, গল্প প্রেমিক, গল্পের প্রেমিক যে, গল্প প্রেমিক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা খুব ভালোভাবে প্রস্তুতি নেন। আর আপনাদের প্রস্তুতিতে আমি কথা দিতে পারি, যারা জব প্রত্যাশী সমাজসেবা নিয়োগ পরীক্ষা দিবেন তারা জাস্ট চোখ বন্ধ করে মাত্র 200 টাকা দিয়ে এই অনিরুদ্ধ বইটা সংগ্রহ করে নেবেন। অনিরুদ্ধ বইটা পাওয়া যাচ্ছে বাংলাদেশের সকল রিনাউন্ড লাইব্রেরিগুলোতে, এবং আপনি রকমারিতে গিয়ে রকমারি সহ যত অনলাইন শপ আছে সেখানে গিয়ে জাস্ট অনিরুদ্ধ লিখে সার্চ দেবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর আমি বলছিলাম আপনাদেরকে আমি আজকে একটা বুক লিস্ট দিব বা সাজেশন দিব। আমি আপনাদেরকে বলছিলাম সমাজ সেবার জন্য আপনাদেরকে একটা সাজেশন দিব, সমাজ সেবার জন্য একটা সাজেশন দিব, বলছিলাম সমাজ সেবার জন্য একটা সাজেশন দিব। 1 নম্বরে আপনি বাংলার জন্য কি পড়বেন? বাংলার জন্য এই অনিরুদ্ধ বইটাই আপনার এনাফ, কারণ এই বইটাতে আপনার বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, হ্যাঁ, তারপর হচ্ছে বিরোচন অংশ এবং মডেল টেস্ট সব দেয়া আছে। 2 নম্বরে ইংরেজির জন্য কি পড়বেন? ইংরেজির জন্য কি পড়বেন? ইংরেজির জন্য বলেন তো, ইংরেজির জন্য কি পড়বেন? ইংরেজির জন্য একটা বেস্ট সাজেশন এর কথা বলতেছি, সেটা হচ্ছে ইমন্স ইংলিশ ফাইনাল সাজেশন। ইমন্স ইংলিশ সাজেশন। 3 নম্বরে জিকের জন্য কি পড়বেন? জিকের জন্য যদি বেসিক বই কেউ পড়তে চান সেক্ষেত্রে জিকের জন্য পড়তে পারেন। জিকের জন্য পড়বেন মিহিরস জিকে। আর যারা মডেল টেস্ট জিকের জন্য প্র্যাকটিস করা লাগে না, প্র্যাকটিস করবেন কি? জিকের জন্য প্র্যাকটিসের জন্য আমি বলতে পারি বাজারে একটা ভালো একটা বই আছে, সেটা হচ্ছে অর্ণব জিকে মডেল টেস্ট। আমি নিজেও পড়ি বইটা, সবাই একটু অর্ণব জিকে মডেল টেস্ট। আপনারা এই বইগুলো আপনারা পড়েন, আস্থার সাথে পড়েন। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনার যে কোনো 10 থেকে 20তম গ্রেডের 10 থেকে
20তম গ্রেডের যত চাকরি আছে ইনশাল্লাহ আপনি কোয়ালিফাইড হবেন। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবার কাছে আমাদের রিকোয়েস্ট রইল, আমাদের ক্লাসগুলো করেন, বন্ধুদেরকে শেয়ার করেন, রেগুলার ক্লাস করেন, কোনো টাকা পয়সা লাগবে না, কোর্স ফি লাগবে না। আপনারা যারা চাকরি প্রত্যাশী আপনারা আমাদের ক্লাসগুলো করেন, ক্লাসগুলো শেয়ার করেন, বন্ধুদের সাথে একসাথে সবাই মিলে ক্লাস করেন। আর সম্ভব হলে আমার এই অনিরুদ্ধ বইটা আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। ওকে, আর বাকিগুলো আপনারা দেখতে পারেন, আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা এই বইগুলো পড়েন, আপনারা ভালো করবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, যাচ্ছি মানে যাচ্ছি না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।